আসন্ন ডব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। কোনো একটি কাজ করতে বি ও সি একত্রে যে সময় নেয় এ তার 3 গুণ সময় নেয়। আবার এ ও সি একত্রে কাজটি করতে যে সময় নেয় বি তার 4 গুণ সময় নেয়। তিনজনে মিলে একত্রে কাজটি শেষ করতে 24 দিন সময় নেয়। একা কাজটি শেষ করতে এ কতদিন সময় নেবে? দেখো এখানে টাইমের কথা বলা হয়েছে যে বি ও সি একত্রে যে সময়টা নেয় এ তার 3 গুণ সময় নেয়। তাহলে আমি বি আর সি এর সঙ্গে যদি এর তুলনা করি, যে এখানে বি আর সি লিখলাম আর আমি এখানে এ লিখছি, তুলনা করছি, টাইমের তুলনা করছি, কি হচ্ছে যে বি আর সি একত্রে যে সময় নেয় এ তার 3 গুণ সময় নেবে। অর্থাৎ বি আর সি যদি এক টাইম নেয় তাহলে এদের যা সময় লাগছে তার 3 গুণ সময় অর্থাৎ 3 ইউনিট সময় নেবে। বোঝা গেছে? আমরা জানি টাইমের রেশিও ঠিক উল্টো রেশিও হয় এফিসিয়েন্সি বা দক্ষতার রেশিও। এফিসিয়েন্সি বা দক্ষতা কেন? দেখো যে কম সময়ে কাজ করে তার দক্ষতা বেশি হয়, আর যে বেশি সময়ে কাজ করে তার দক্ষতা কম হয়। তাই সময়ের উল্টো অনুপাত হচ্ছে এফিসিয়েন্সি বা দক্ষতার রেশিও। তাহলে আমি বলবো এক্ষেত্রে টাইমের রেশিও যদি 1:3 হয় তাহলে দক্ষতার রেশিও হবে 3/1। তার মানে এ একা প্রতিদিন যদি 1 ইউনিট কাজ করে তাহলে বি আর সি দুজনে মিলে 3 ইউনিট কাজ করবে। দেখো দক্ষতার অনুপাত মানে হচ্ছে প্রতিদিন কতটা করে কাজ করবে। এ প্রতিদিন 1 ইউনিট করে যদি কাজ করে তাহলে বি আর সি প্রতিদিন একত্রে 3 ইউনিট করে কাজ করবে। বোঝা যাচ্ছে? আমরা এফিসিয়েন্সি রেশিওটাকে নিয়ে চলবো। একই রকম ভাবে এ ও সি একত্রে কাজটি করতে যে সময় নেয় বি তার 4 গুণ সময় নেয়। একই রকম ভাবে আমরা এটাকে করব, এ আর সি এর সঙ্গে বি এর তুলনা করব। বলেছে বি তার 4 গুণ নেবে, অর্থাৎ এ আর সি যদি একদিনে কাজটা করে বি তার 4 গুণ সময় নেবে, অর্থাৎ 4 দিনে কাজ করবে। আমি কি বলেছিলাম? দিনের উল্টো হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। তাহলে এদের এফিসিয়েন্সি বা দক্ষতার রেশিও হবে 4/1। অর্থাৎ বি যদি প্রতিদিন 1 ইউনিট কাজ করে এ আর সি একত্রে 4 ইউনিট কাজ করবে। কিন্তু দেখো একটা জিনিস, এ বি সি এই যে টোটাল এদের দক্ষতা কত হচ্ছে, এ বি সির মোট দক্ষতা। তোমরা বলবে যে এই দুটোকে যোগ করলে মোট দক্ষতা আসছে কেন? এখানে বি আর সি এর দক্ষতা 3, এর দক্ষতা 1, তার মানে এ বি এবং সি এই তিনজনের দক্ষতা হবে 3 + 1 4 ইউনিট। আবার এখানে দেখো এ বি সি এর যদি দক্ষতাকে যোগ করি তাহলে 4 আর 1 5 ইউনিট আসছে। এটা হবে না, তার কারণ হচ্ছে দক্ষতা এখানে যা থাকবে এখানেও তাই হতে হবে। কেন? ওরা সমান দক্ষতায় কাজটা করে চলেছে। তাহলে এখানে আমি 4 দেখছি, এখানে 5 দেখছি, আমি এই দুটোকে সমান করব যেহেতু দক্ষতা ওদের সমান। এই দুটোকে সমান করার জন্য আমি এখানে 5 দিয়ে গুণ করলাম, তাহলে 4 5 20 হবে। আমি এখানে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4 5 20 হবে। এই যে আমি গুণ করছি যেটা দিয়ে, যে গোল চিহ্ন দিয়েছি, এই গুণটা রেশিওতে করতে হবে। তাই 5 দিয়ে এখানে গুণ করো, এখানে গুণ করলে আসবে 3 5 15, 5 1 5, এর সঙ্গে 3 গুণ করলাম 15 আর এর সঙ্গে 1 গুণ করলাম 5। একই রকম ভাবে 4 দিয়ে যদি গুণ করি এই রেশিওটাকে, দক্ষতার রেশিওটাকে, তাহলে এটা হবে 4 4 16 আর নিচে আসবে 4 1 4। দেখো এখানে 16 আর 4 20 টোটাল দক্ষতা, এখানেও 15 আর 5 20 টোটাল দক্ষতা বেরিয়ে গেল। আমাদের এই রেশিওটাকে খুব তাড়াতাড়ি বার করে নিতে হবে। আমি এখান থেকে কি দেখলাম, এর দক্ষতা হচ্ছে 5, অর্থাৎ এ প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে। এখান থেকে পাচ্ছি বি এর দক্ষতা 4, এখন আর এটা দেখবো না কারণ নতুন রেশিও এইটা। বি এর দক্ষতা 4 মানে বি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে। সি এর দক্ষতা কি হবে? দেখো এ বি সি তিনজনের টোটাল দক্ষতা আমরা দেখলাম কি 20। দেখো 15 আর 5 20 যেটা আমরা করছিলাম, বা 16 আর 4 20। তার মধ্যে এর দক্ষতা 5, বি এর দক্ষতা যদি আমি 4 হয় তাহলে সি এর দক্ষতা কত হবে? 20 থেকে 9 বাদ দিলে 11। ক্যালকুলেশন করো, সি এর দক্ষতা আসছে 11, অর্থাৎ সি প্রতিদিন 11 ইউনিট করে কাজ করতে পারে। বোঝা যাচ্ছে? এবারে এ বি সি প্রতিদিন 20 ইউনিট করে কাজ করে। এ বি সি একত্রে কাজ করলে প্রতিদিন 20 ইউনিট করে কাজ করে।
প্রতিদিন 20 ইউনিট করে কাজ করে তিনজনে মিলে কাজটা 24 দিনে শেষ করে। প্রতিদিন যদি 20 করে কাজ করে 24 দিনে ABC কতটা কাজ করবে? 24 দিয়ে গুণ করব, অর্থাৎ এটা হলো টোটাল ওয়ার্ক। এই কাজটাকে কাকে করতে বলেছে? একা এ কে করতে বলছে। এ কাজ করবে 20 × 24 এই কাজটা। এ প্রতিদিন করে 5 ইউনিট করে, তাহলে তার কতদিন লাগবে? মোট কাজকে দিন দিয়ে ভাগ করো, 4 × 24 96 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। এই অঙ্কটাই দ্বিতীয় একটা প্রসেসেও তোমরা করতে পারো। কিভাবে? দেখো একটু আগে কি বলেছিলাম যে টাইমের রেশিও ঠিক উল্টো হচ্ছে দক্ষতা রেশিও, মনে আছে? আমি ওই লাইনটা আরেকবার লিখছি যে বি সি আর এ এর ছিল, দেখে নাও দক্ষতা রেশিও। দক্ষতা রেশিও যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে 3/1, মনে আছে? আর এ সি এর যখন দক্ষতা রেশিও বার করছিলাম, এ আর সি এর সঙ্গে বি এর যখন দক্ষতা বেরছিল তখন সেটা বেরিয়েছিল 4/1 দক্ষতা রেশিও। আচ্ছা, এখান থেকে আমি কি এরকম ক্যালকুলেশন করতে পারি না? যদি ক্রস গুণ করতাম বি প্লাস সি সমান 3a বলতে পারি, আর এখান থেকে যদি ক্রস গুণ করি a প্লাস সি সমান 4b। এটা এবারে দেখো এখানে বলেছে কাজটা করতে 24 দিন সময় নিয়েছে। আমি যদি বলি যে টোটাল ওয়ার্ক 24, যেটা এখানে দিন দিয়েছে আমি সেটাকে 24 হচ্ছে টোটাল ওয়ার্ক যদি ধরে নিই, তাহলে এ বি আর সি এরা তিনজনে মিলে 24 দিনের টোটাল ওয়ার্ক এই 24 করেছে। 24 দিনে যদি 24 কাজ করে তাহলে প্রতিদিন কত করে কাজ করবে? তোমরা বলবে 1। এটা কি বেরোলো? এ বি আর সি যেহেতু প্রতিদিন 1 ইউনিট করে কাজ করছে, তাহলে এ বি সি এর দক্ষতা হচ্ছে 1, অর্থাৎ এ বি সি প্রতিদিন 1 করে কাজ করবে। বোঝা গেছে? এবার দেখো এখানে এর ক্যালকুলেশন চেয়েছে এখান থেকে আমি যদি বি প্লাস সি এর ভ্যালুটা যেটা আছে 3a এখানে যদি বসিয়ে দিই তাহলে কি হবে? এ যেরকম আছে বসে থাকবে, এবং এই বি প্লাস সি এর জায়গায় আমি 3a বসিয়ে দিচ্ছি, তাহলে এটার মান হবে 1। 4 এর ভ্যালু যদি 1 হয় তাহলে a এর ভ্যালু হবে 1/4। এটা কি বেরোচ্ছে? a এর দক্ষতা বেরোচ্ছে। a প্রতিদিন 1/4 করে কাজ করবে। আমি কাজ টোটাল কত ধরেছি? 24, তাহলে 24 কাজ করবে a, প্রতিদিন 1/4 করে কাজ করবে, তাহলে এর সময় লাগবে 24 × 4/1 অর্থাৎ 96 দিন। তোমরা এইভাবেও জিনিসটাকে ভাবতে পারো, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে নিই, অবজেক্টিভ এরিথমেটিকের একটা বই বাংলায় পাবলিশ করা হয়েছে, 148 পাতার ই-বুক। অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, প্রায় সমস্ত প্যাটার্নের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। রিপিটেড প্রশ্ন কিন্তু পাবে না, সমস্ত ধরনের প্রশ্ন আছে, এবং মোট 18টা অধ্যায় এখানে আছে। 18টা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে এখানে নেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো রেল, এসএসসি, পিএসসি, ডাব্লিউবিপি বিভিন্ন পরীক্ষায় আসবে। আজকে যে প্রশ্নগুলো নেওয়া হচ্ছে, আজকের সমস্ত প্রশ্নই এই অবজেক্টিভ এরিথমেটিক বই থেকে নেওয়া হয়েছে। বোঝা গেছে? এখান থেকে নেওয়া হয়েছে। এই বইটা মাল্টিপল চয়েস প্রশ্ন, এখানে প্রশ্নের রেসপেক্টে অপশন যেরকম দেওয়া আছে শুধুমাত্র প্র্যাকটিস পেপার হিসেবেই এটাকে ট্রিট করা হয়েছে, অর্থাৎ এর উত্তর দেওয়া নেই, শুধুমাত্র অ্যান্সার কি দেওয়া আছে। বোঝা গেছে? যারা অঙ্ক এতদিন প্র্যাকটিস করেছো, বাংলায় প্র্যাকটিস পেপার হিসেবে, রেফারেন্স বই হিসেবে এটাকে নিতে পারো। যদি মনে করো বইটা নেবে, তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, লিংকে ক্লিক করলে তোমরা বইটা পারচেস করতে পারবে। এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 6টার সময় বেরিয়ে কিউ স্থানে দুপুর 2টোর সময় পৌঁছান। অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 8টার সময় বেরিয়ে পি স্থানে দুপুর 3টের সময় পৌঁছান। কখন তারা পরস্পর মিলিত হয়েছিল? দেখো এটা হচ্ছে পি স্থান এবং এইটা কিউ। একজন ব্যক্তি পি স্থান থেকে সকাল 6টার সময় বেরোচ্ছেন, যিনি 6টার সময় বেরোলেন তিনি কিউ স্থানে দুপুর 2টোর সময় পৌঁছে গেলেন। সকাল 6টা থেকে দুপুর 2টো কত ঘন্টা লাগলো? তোমরা বলবে 6টা থেকে 2টো মানে 8 ঘন্টা লাগলো। আবার আরেকজন কিউ থেকে সকাল 8টার সময়, এটা স্টার্টিং পয়েন্ট সকাল 6টা, খেয়াল রেখো, আর কিউ থেকে যে বেরোচ্ছে পি এর দিকে সে সকাল 8টার সময় বেরোচ্ছে এবং বেরিয়ে দুপুর 3টের সময় পৌঁছাচ্ছে।
আচ্ছা, যে কিউ থেকে পি এর দিকে আসছে 8টায় বেরিয়ে 3টে পৌঁছাচ্ছে, মানে তার কতক্ষণ সময় লাগছে? তোমরা বলবে 7 ঘন্টা সময় লাগছে। এবার এই যে ডিস্টেন্সটা পি থেকে কিউ, এটা দেওয়া নেই, আমরা এই পি কিউ এর ডিস্টেন্সটা ধরে নেব। কিভাবে ধরবো? এখানে 8 আছে, এখানে 7 আছে, এই দুটো সংখ্যাকে গুণ করে দাও বা লসাগু বার কর। 7 8 56, আমি মনে করলাম পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 56 কিমি। বোঝা যাচ্ছে? এবার পি থেকে কিউ এর ডিস্টেন্স যদি 56 কিমি হয়, যে ব্যক্তি এদিক থেকে এদিকে যাচ্ছে তিনি 8 ঘন্টায় 56 কিলোমিটার গেছেন বলতে পারি। 8 ঘন্টায় যদি 56 কিলোমিটার যান তাহলে প্রতি ঘন্টায় কতটা যাবে? 7 কিলোমিটার। তাহলে যে ব্যক্তি এখান থেকে কিউ এর দিকে যাচ্ছে তার স্পিড হচ্ছে 7 কিমি পার ঘন্টা। প্রতি ঘন্টায় 7 মানে 7 কিমি পার ঘন্টা স্পিডে এই দিকে যাচ্ছে। একই রকম ভাবে যিনি কিউ থেকে পি এর দিকে যাচ্ছেন এই 7 ঘন্টায় 56 কিলোমিটার গেছেন। 7 ঘন্টায় যদি 56 কিলোমিটার যান তাহলে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার গেছেন। তাহলে কিউ থেকে যে ব্যক্তি পি এর দিকে যাচ্ছেন তার স্পিড হচ্ছে 8 কিমি পার ঘন্টা। বোঝা গেছে? এবারে দেখো, সকাল 6টার সময় একজন বেরিয়েছেন আর একজন সকাল 8টার সময় বেরিয়েছেন। এই টাইমটাকে ইকুয়াল করার চেষ্টা করো, অর্থাৎ ইনি 8টার সময় বেরোচ্ছেন, এনাকে বলো তুমি 8টা পর্যন্ত কত দূর যেতে পারবে। 6টার সময় বেরিয়েছি, 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টায় আমি এতটা যেতে পারি। এখানে 8টার সময় যে ব্যক্তি এই দিকে যাচ্ছে 8টার সময় এখানে আছে। এবার 2 ঘন্টায় এই ব্যক্তি যেটা এখান থেকে এদিকে যাচ্ছেন তিনি কতটা যাবেন? প্রতি ঘন্টায় 7 করে যাচ্ছেন, 2 ঘন্টায় 7 দুগুণে 14 কিমি চলে এলেন। এবার সকাল 8টায় একজনের পজিশন এখানে আর একজন এখান থেকে বেরোবেন। এই যখন টাইমটা তোমরা দেখলে ইকুয়াল হলো তখন দেখবে যে এই দুই ব্যক্তির মধ্যে এখন ডিস্টেন্স কতটা বাকি আছে। মোট ডিস্টেন্স ছিল 56 কিলোমিটার, তার মধ্যে সকাল 8টা পর্যন্ত প্রথম ব্যক্তি 14 কিমি চলে এসছেন, তাহলে বাকি থাকছে আর 42 কিলোমিটার। বোঝা গেছে? এই 42 কিলোমিটার দুজনের মধ্যে এখন ডিস্টেন্স আছে। এবারে দেখো, এই যে 42 কিলোমিটার ডিস্টেন্স আছে, যিনি এইখান থেকে যাচ্ছেন তিনি প্রতি ঘন্টায় 7 করে যাচ্ছেন, আর যিনি এইখান থেকে যাচ্ছেন প্রতি ঘন্টায় 8 কিলোমিটার করে যাচ্ছেন। তাহলে একে অপরের দিকে যখন আসছেন তখন তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে? আমরা জানি একে অপরের দিকে যখন আসেন তখন আপেক্ষিক গতিবেগ যোগ হয়, অর্থাৎ 7 আর 8 15 কিলোমিটার প্রতি ঘন্টায় একে অপরের দিকে এগিয়ে আসছেন। একে অপরের মধ্যে ডিস্টেন্স আছে 42 কিলোমিটার, তাহলে 42 কিলোমিটার প্রতি ঘন্টায় 15 হিসেবে যেতে কতক্ষণ সময় লাগবে? তোমরা বলবে 42/15 ঘন্টা। 42/15 মানে কি? 15 দিয়ে 42 কে ভাগ করব, 15 দুগুণে 30, এখান থেকে 12, এটা আওয়ার্স আছে, এটাকে ঘন্টায় প্রকাশ করে নাও, 6 12 72, 700 খড়ি, এটাকে মিনিটে প্রকাশ করো, 720 মিনিট। এটা 2 ঘন্টা বেরিয়েছিল, এইটা 4 15 60, 120, 8 15 120। তাহলে 2 ঘন্টা 48 মিনিট, এই 8টার পর থেকে 2 ঘন্টা 48 মিনিট গেলে তারা পরস্পর কোনো এক জায়গায় মিলিত হবেন। তাহলে কটার সময় মিলিত হবেন? সকাল 8টার সময় দুজনে একে অপরের দিকে যাওয়া শুরু করেছিল, তাই সকাল 8টা থেকে আমি নেব। কতক্ষণ নেব? যতক্ষণ এই ফিগারটা আমি এখানে পাচ্ছি 2 ঘন্টা 48 মিনিট, অর্থাৎ সকাল 8টা প্লাস 2 ঘন্টা 48 মিনিট সকাল 10টা 48 মিনিটে একে অপরের সঙ্গে মিলিত হবে, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। 59,535 এর সঙ্গে কোনো ক্ষুদ্রতম সংখ্যা x গুণ করলে তা পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়, x এর অঙ্কগুলির যোগফল কত? দেখো, এই 59,535 এর সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে, অর্থাৎ এমন একটা সংখ্যা পরিণত হবে যার রুট করা যায় পারফেক্টলি, অথবা বলতে পারো কোনো একটা সংখ্যা আছে যার স্কোয়ার করলে এই সংখ্যাটা আসবে, পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, কিন্তু এটার সঙ্গে কিছু একটা গুণ করতে হবে। আমি দেখতে চাইছি যে এটার সঙ্গে কি গুণ করলে পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। সেটা করার জন্য আমরা এটাকে আগে ভেঙে নেবো যে এইটার ফ্যাক্টর গুলো কি কি আছে। আমি যদি 5 দিয়ে করি এটা আসছে 11,907, এটা যদি 3 দিয়ে করি 3969, এখানে আবার 3 দিয়ে যাচ্ছে 1323, 3 দিয়ে গেলে 441, 3 দিয়ে গেলে 147, 3 দিয়ে গেলে 49 এবং 7 7 49।
আমি দেখলাম এখানে 3 1 2 3 4 একটা এক্সট্রা, অর্থাৎ আমি লিখতে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, আর এখানে একটা এক্সট্রা 3 লিখছি। 7 দুটো আছে তাই 7 এর স্কোয়ার লিখছি, 5 একটা আছে তাই একটা 5 লিখছি। কেন এরকম করে লিখলাম? পূর্ণবর্গ হতে গেলে এই পাওয়ারটা জোড় সংখ্যায় থাকতে হবে। এটা জোড় সংখ্যায় আছে তার মানে এটা পূর্ণবর্গ দিচ্ছে, এটা জোড় সংখ্যায় আছে মানে এটা পূর্ণবর্গ দেবে, কিন্তু এইটা বিজোড় সংখ্যা, একটা আছে একটা আছে। তাহলে এই যে 5 আর 3 এরা আলাদা পড়ে আছে, আমি যদি আরো একটা 5 এবং আরো একটা 3 গুণ করতে পারতাম তাহলে 5 দুটো আসতো এবং 3 দুটো আসতো, তাহলে এই পুরো সংখ্যাটা পূর্ণবর্গ হতো। তাহলে আমি দেখলাম যে এই পুরো জিনিসটার সঙ্গে 5 ইন্টু 3 অর্থাৎ 15 যদি গুণ করি তাহলে এই রাশিটা পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। তাহলে আমাকে গুণ করতে হচ্ছে 15, কিন্তু প্রশ্নে বলেছে গুণ করতে হচ্ছে x, তাহলে আমি বলবো x এর মান হচ্ছে 15। বলেছে এই x এর অঙ্কগুলোর যোগফল কত। অঙ্ক মানে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, একক আর দশক স্থানীয় অঙ্ক যোগ করলে আমি পাচ্ছি x এর অঙ্কগুলোর যোগফল 6, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। 4300 টাকা 2 বছরে 4644 টাকায় পরিণত হয়। একই সরল সুদের হারে কত টাকা 5 বছরে 10104 টাকায় পরিণত হবে। দেখো 4300 টাকা রেখেছে, 4644 টাকা পাওয়া যাচ্ছে, তাহলে ইন্টারেস্টের পরিমাণ কত? তোমরা বলবে ইন্টারেস্ট হচ্ছে 344 টাকা। আমরা সরল সুদের একটা ফর্মুলা জানি, 100i ইজ ইকুয়াল টু পি টি আর, যেখানে i মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, পি মূল টাকা, টি টাইম এবং আর হচ্ছে রেট। আমি যদি এই জায়গায় এই ডাটাটা বসাই প্রথম লাইনে, তাহলে 4300 টাকা মানে প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 4300, 2 বছর দেওয়া আছে তাই টি এর ভ্যালু 2, রেট পার্সেন্টেজ চেয়েছে লিখলাম আর, এবং এখানে ইন্টারেস্ট কত দেখতে পেলাম 344 টাকা, এটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমি যদি এটা কাটি তাহলে এটা আসবে 8 দিয়ে কাটবো আর এটা 4 দিয়ে, তাহলে রেট পার্সেন্টেজ হচ্ছে 4। বোঝা গেছে, এখান থেকে আমি রেটটা পেলাম। বলেছে এই একই সরল সুদের হারে অর্থাৎ রেট হবে 4%, প্রতি বছর 4 টাকা করে ইন্টারেস্ট পাওয়া যাবে। কত টাকা এটা চেয়েছে, কত টাকা 5 বছরে 10,104 টাকায় পরিণত হবে। দেখো প্রতি বছর যদি 4% করে ইন্টারেস্ট পাই তাহলে এই 5 বছরে কত ইন্টারেস্ট পাবো? তোমরা বলবে 4% করে 5 বছরে 20% ইন্টারেস্ট পাওয়া যায়। অর্থাৎ আমি যদি 100 টাকা রাখি 5 বছর পরে আমি 20 টাকা ইন্টারেস্ট পাবো, অর্থাৎ মোট পাবো 120 টাকা। তাহলে আমি দেখলাম 120 টাকা পেতে গেলে আমাকে 100 টাকা রাখতে হবে। বোঝা গেছে, 5 বছরের শেষে 120 টাকা পেতে গেলে আমাকে 100 টাকা রাখতে হবে। আমি বললাম 120 টাকা যদি পেতে চাও তাহলে 100 টাকা রাখতে হবে, 1 টাকা পেতে গেলে 100/120 টাকা রাখতে হবে। পেতে চাইছো 10,104 টাকা, তাহলে কত টাকা রাখতে হবে এটাই হচ্ছে প্রশ্ন। 10,104/120। আমি এটা 2 দিয়ে যদি কাটি এটা আসবে 6, এবং এটাকে যদি 6 দিয়ে কাটি এটা আসছে 16, 8, 4, তাহলে এটা গুণ করলে আসবে 8,420 টাকা, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। কোন স্কুলে ছাত্রছাত্রীর মোট সংখ্যা 760 জন, বালক ও বালিকার সংখ্যার অনুপাত 13:9। কিছুদিন পর 30 জন বালিকা স্কুলে যোগ দিল এবং কিছু বালক স্কুল থেকে চলে গেল। এর ফলে এখন বালক ও বালিকার সংখ্যার অনুপাত হলো 6:5। কতজন বালক চলে গেছিল? যারা আমার ক্রস প্রোডাক্ট মেথডের ভিডিও দেখেছো তারা অঙ্কটা করতে পারবে, যারা দেখোনি তারা একবার ক্রস প্রোডাক্ট মেথডটা দেখে নাও। অর্থাৎ ওই প্রসেসে যারা জানো তারা একবার অঙ্কটা নিজে করো, আর যারা জানো না তারা একবার এই ভিডিওটা দেখে নাও, তারপরে এটা পারলে দেখো। এটা নর্মালি করা যেত, কতজন আছে প্রথমে বার করা, তারপরে এক্স ধরা ইত্যাদি। এখানে আমরা করব কি, প্রথমে দেখছি যে বালক আর বালিকা এদের রেশিও ছিল 13:9, 13:9। তাহলে মোট কত ছিল? 13 + 9 22 ছিল। দেখতে পাচ্ছ মোট আমি দেখতে পাচ্ছি 22 ইউনিট। ওরা বলেছে সেটা নাকি 760। এটা দেখো কাটছে না, এটা যদি 3/66 করে এটা পুরো কাটছে না, তাই এখানে ক্রস প্রোডাক্ট মেথডটা কিন্তু বেস্ট হবে। এবারে দেখো কিছুদিন পর 30 জন বালিকা স্কুলে যোগ দিল এবং কিছু বালক স্কুল থেকে চলে গেল, তার ফলে রেশিও হলো বালক বালিকা 6:5।
বালক বালিকা রেশিও কত হলো 6:5। কখন হলো? তখন হলো যখন 30 জন বালিকা স্কুলে যোগ দিচ্ছে, অর্থাৎ 30 জন আসছে, তাই প্লাস চিহ্ন দিলাম, এবং কিছু বালক স্কুল থেকে চলে গেল, মনে করছি x জন বালক চলে গেল, তাই আমি এখানে মাইনাস দিলাম। বোঝা গেছে? ক্রস প্রোডাক্ট মেথডের ক্ষেত্রে দুটো রেশিও থাকতে হবে এবং দুটো এরকম ফিগার থাকতে হবে, তাহলেই কিন্তু ক্রস প্রোডাক্ট মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো। সিস্টেমটা কি? এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, গুণ করে গুণফলগুলো বিয়োগ করব। যেমন এক্ষেত্রে 5 13 65, 6 9 54, 65 আর 54 যদি বাদ দাও তাহলে আসছে 11। আমি লিখবো 11 ইউনিট। ইকুইভ্যালেন্ট টু কত হবে? এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, করে বিয়োগ করব। খেয়াল রেখো, যখন আলাদা সাইন থাকে, একটা প্লাস একটা মাইনাস, তখন ক্রস গুণ করার পর আমি যখন বলছি বিয়োগ করব, তখন সংখ্যাগুলোকে যোগ করবে। তার কারণ কি? আমি যদি এই ক্রস গুণ করি 3 6 18 180, বিয়োগ করব এই ক্রস গুণ করব 5x, তাহলে দেখো 180 ব্র্যাকেট খুললে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস 5x। তাহলে জেনে রাখো যে একটা মাইনাস একটা যদি প্লাস থাকে, আমরা কি করব? এদেরকে ক্রস গুণ করার পর যোগ করে দেবো। যদি সমান চিহ্ন থাকে, যেমন এই জায়গায় সবই প্লাস আছে, তখন আমি ক্রস গুণ করে জাস্ট বিয়োগ করব। বোঝা যাচ্ছে? তাহলে এই ক্রস গুণ করলে 180, এই ক্রস গুণ করলে মাইনাস 5x, 180 মাইনাস 5x যদি আমরা বাদ দিই তাহলে 180 প্লাস 5x হবে, যেটা আমি এখানে বসাবো। তাহলে 11 ভ্যালু হলো 180 প্লাস 5x। কিন্তু আমার 22 এর ভ্যালু দরকার, কারণ 22 মানে হচ্ছে টোটাল। 22 করতে গেলে আমি এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে এটা আসবে 22। তার ভ্যালু কত আসবে? এটাকেও আমি 2 দিয়ে গুণ করে দেবো। বোঝা গেছে? কিন্তু আমি জানি 22 এর ভ্যালু হচ্ছে 760। আমি দেখছি এখানে 22 আছে, তার ভ্যালু 760 আমি বসিয়ে দিলাম। এটাকে যদি আমি ব্র্যাকেট খুলি, এটা আসবে 360 প্লাস এটা 5 দুগুণে 10x। 360 যদি এইদিকে আসে, 10x এর ভ্যালু হবে 360। 760 থেকে 360 বাদ গেলে 400, তাহলে x এর ভ্যালু হবে 40। বোঝা গেছে? তাহলে 40 জন বালক চলে গেছিল, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। যারা এই বইটা, যে বই থেকে এই অঙ্কটা নেওয়া হয়েছে, সেই বইতে একটা কারেকশন করে নিতে হবে। সেই বইতে দেখবে এই অ্যান্সারটা অপশন নাম্বার 3 করা আছে। অবজেক্টিভ এরিথমেটিকের বইটায়, এই বইটায় এর অ্যান্সার দেওয়া আছে অপশন নাম্বার 3, এটা হবে না। বুঝে গেছে? অরিজিনাল অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার 2, এটা ঠিক উত্তর হবে। যারা বইটা পারচেস করেছো তারা একবার এই অপশনটাকে ঠিক করে নিন। এক দোকানদার 10 টাকায় 7টি পেন কিনে সেগুলি 40% লাভে বিক্রি করলে কোনো খরিদ্দার 10 টাকায় কতগুলি পেন ক্রয় করবে? দোকানদার যখন পেন কিনছেন 10 টাকায় 7টা কিনেছেন, তাহলে তিনি যে ক্রয় মূল্য করেছেন সেটা হচ্ছে 10 টাকা দিয়ে কিনছেন এবং 7 পিস পেন তিনি কিনছেন। এবার এই 10 টাকাতেই বিক্রি করব কতগুলো, যাতে করে আমার 40% লাভ হবে। দেখো, আমি 10 টাকায় 7টা কিনেছি, 10 টাকায় বিক্রি করছি, এই ফিগারটা ভুলে যাও। বোঝা যাচ্ছে? আমি 7টা কিনেছি, 40% লাভ করব। আচ্ছা, আমি কোনো একটা নির্দিষ্ট টাকায় 7টা কিনে সেই নির্দিষ্ট টাকায় আমি নিশ্চয়ই এর থেকে কম বিক্রি করব, তাতে করে গিয়ে আমার লাভ হবে। আমি 10 টাকায় 7টা কিনে নিশ্চয়ই 10 টাকায় 8টা বিক্রি করব না। 10 টাকায় 8টা বিক্রি করলে আমার লস হবে। 10 টাকায় 7টা কিনে 10 টাকায় 7টা বিক্রি করলে আমার লাভ লোকসান কিছু হবে না। তাহলে আমাকে লাভ করতে গেলে 10 টাকায় 7টা কিনে আমাকে 10 টাকায় 7টার কম বিক্রি করতে হবে, তবেই গিয়ে আমার লাভ হবে। বোঝা গেছে? আমি বললাম আমাকে কম বিক্রি করতে হবে। এবার দেখো, এখানে 40% লাভ হয়েছে। বেস ফিগার হচ্ছে 100, লাভ বললে এর সঙ্গে 40 যোগ করে আমি বলবো আর একটা ফিগার হবে 140। ক্ষতি হলে আমি 100 থেকে 40টা বাদ দিতাম। বুঝে গেছে? তাহলে আমি দুটো ফিগার পেলাম, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 140। এদের মধ্যে ছোট ফিগার 100, বড় ফিগার হচ্ছে 140। আমি কি করছি? আমি বলছি কম বিক্রি করতে হবে। 7টা বিক্রি করছিলাম, আমি বললাম কম বিক্রি করতে হবে, তখন এই 7কে গুণ করব কি দিয়ে জানো? যেহেতু আমি কম কথাটা বলছি, তাই এদের মধ্যে কম ফিগারটা উপরে বসাবো। যেটা বলবো সেই ফিগারটা উপরে বসবে, এবার বাকি ফিগারটা নিচে বসে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে এক্ষেত্রে
আমাদের উত্তর হবে 10 টাকায় 5টা পেন বিক্রি করতে হবে, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। m টু দি পাওয়ার n সমান 169 হলে m প্লাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 এর মান কত? খুব সোজা প্রশ্ন। m টু দি পাওয়ার n সমান 169, আমি 169 কেরাম লিখতে পারি 13 স্কোয়ার। এই দুটোকে কম্পেয়ার করো, অ্যাজ ইফ m এখানে আছে, এখানে 13 আছে, তাহলে m এর মান হচ্ছে 13। পাওয়ারে n আছে, পাওয়ারে 2 আছে, তাহলে n এর মান হচ্ছে 2। এইটার মান চেয়েছে m প্লাস 1, m এর মান এখানে বসিয়ে দাও, m এর মান হচ্ছে 13 প্লাস 1 টু দি পাওয়ার n এর ভ্যালু 2 মাইনাস 1, এটা কত হচ্ছে 14 টু দি পাওয়ার 1, সরি n এর ভ্যালু ছিল 2 মাইনাস 1, তাহলে 14 টু দি পাওয়ার 1 সমান 14। এই প্রশ্নের উত্তর, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 10% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো, এই অঙ্কগুলো সাধারণত আমি 100 ধরে করতে বলি, কিন্তু ফিগার যেরকম আসবে তার রেসপেক্টে 100-র বদলে 1000 ধরতে পারো। কিরকম আমি এই অঙ্কের ক্ষেত্রে দেখাচ্ছি। বলা হয়েছে ইনকাম, আমরা ইনকামটাকে কি করি, ইনকামটাকে কিছু পোর্শন খরচ করি এবং কিছুটা সেভিংস করি, এটা এক্সপেন্ডিচার, এটা হচ্ছে সঞ্চয়। এবার দেখো, তার আয়ের 75% খরচ করেন। আমি যদি আয়টাকে 100 ধরতাম, তাহলে খরচ করছেন 75 টাকা। 100-র মধ্যে 75 খরচ করলে বাকি 25 টাকা তিনি কিন্তু সঞ্চয় করতেন। তাহলে আমি বলতে পারি এই ফিগারটা এরকম আসবে। এরপরে বলছে যদি তার আয় 20% বৃদ্ধি পায়, আয় ছিল 100, 20% যদি বৃদ্ধি পায় তাহলে কতটা বৃদ্ধি পেল? 100-এ 20 টাকা বাড়লো, তাহলে আমি বলবো 20 টাকা আয় বাড়লো। খরচ বাড়ছে 10%। দেখো, আমি যখন এর 10% করতে যাচ্ছি, তখন 75-এর 10% মানে 7.5 আসছে, দশমিক আসছে। তাহলে আমি ফিগারটাকে 100 নেবো না, আমি এখানে 1000 করে নেবো, এটাকে 750 টাকা করব, এটাকে 250 টাকা করে নেবো। বুঝে গেছে? তাহলে 1000-এর 20% মানে 200, অর্থাৎ ইনকাম বেড়েছে 200 টাকা। 750-এর 10% অর্থাৎ 75 টাকা খরচ বেড়েছে। বুঝে গেছে? আমি দেখছি ইনকামটা ছিল 200 টাকা, এক্সপেন্ডিচার 75। যে ইনকামটা বেড়েছে, 200 টাকা ইনকাম বাড়লে তার মধ্যে 75 টাকা উনি খরচ করছেন। 200 টাকা আয় বাড়লে 75 টাকা যদি খরচ করে, তাহলে 125 টাকা উনি সঞ্চয় করছেন। তাহলে আমি বলবো সঞ্চয়ে যা ছিল তার সঙ্গে কিছু একটা পার্সেন্টেজ করার পর 125 আসছে। বোঝা গেছে? কেন 75 প্লাস 125 সমান 200 হবে। আমি দেখছি সঞ্চয় ছিল 250 টাকা, 250 টাকায় সঞ্চয় বাড়লো 125 টাকা। 250 টাকায় যদি 125 টাকা বাড়ে, তাহলে 100 টাকায় কত বেড়েছে, এটাই কিন্তু প্রশ্ন। তাহলে 50% সঞ্চয় বেড়েছে, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। কিরণ, সংযোগ এবং কিশোর মোট 4700 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করলো। কিরণ সংযোগের তুলনায় 500 টাকা বেশি এবং সংযোগ কিশোরের তুলনায় 300 টাকা বেশি বিনিয়োগ করলো। যদি ব্যবসায় 1410 টাকা লাভ হয়, তবে কিরণ কত টাকা পেয়েছিল? দেখো, এইটা খুব তাড়াতাড়ি করা যায়, কিন্তু বেসিকটা যদি একটু জেনে রাখো আমার বলতে সুবিধে হবে। কিরকম? এখানে বলেছে কিরণ সংযোগের তুলনায় 500 টাকা বেশি এবং সংযোগ কিশোরের তুলনায় 300 টাকা বেশি। আমি যদি বলি যে কিশোর x টাকা, আমি x ধরছি না, জাস্ট বলছি যদি কিশোর x টাকা যদি ইনভেস্ট করে, তাহলে সংযোগ কত টাকা ইনভেস্ট করবে? সংযোগ কিশোরের তুলনায় 300 টাকা বেশি, অর্থাৎ সংযোগ করবে x প্লাস 300 টাকা বিনিয়োগ। এবং এখানে বলেছিল কিরণ সংযোগের তুলনায় 500 টাকা বেশি ইনভেস্ট করবে। এবার কিরণের কথা বলছি। কিরণ সংযোগের তুলনায়, অর্থাৎ সংযোগ যা ইনভেস্ট করেছে তার থেকে 500 টাকা বেশি ইনভেস্ট করবে, অর্থাৎ কিরণ x প্লাস 800 টাকা ইনভেস্ট করবে। আমি এটা বলতে পারি, এটা করার দরকার লাগে। এটা বেসিক। আমি কোত্থেকে শুরু করছি, আমি একে মিনিমাম টাকা দিয়েছি, একে যা টাকা দিচ্ছি তার থেকে 300 টাকা বেশি এখানে দিচ্ছি, এবং একে যা টাকা দেবো তার থেকে 500 টাকা বেশি এখানে দেবো। এই তো। অথবা বলতে পারি একে যা টাকা দিয়েছি তার থেকে 300 টাকা বেশি একে দেবো এবং এর তুলনায় 800 টাকা বেশি আমি একে দেবো। এটা আমি অঙ্কটা পড়তে পড়তে বুঝে যাব। এবার আমি কি করব, এই অঙ্কগুলোর ক্ষেত্রে মোট 4700 টাকা বিনিয়োগ করেছে তিনজনে মিলে। এবার একজন বেশি, এ 300 টাকা বেশি, এই 800 টাকা বেশি করেছে, অর্থাৎ দুজনে মিলে এই সংযোগ আর কিরণ মিলে মোট 300 প্লাস 800 1100 টাকা বেশি দিয়েছে।
আমি যদি 1100 টাকা এখান থেকে বাদ দিয়ে দিই, এটা কোত্থেকে এলো? 300 প্লাস 800, এই যে বেশি দিয়েছে এই টাকাটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এই 3600 টাকা তিনজনে মিলে সমান ভাগে দিয়েছিল। বুঝে গেছে? তিনজনে মিলে সমান ভাগে এই বাকি টাকাটা দেবে, তার কারণ হচ্ছে এরা দুজনে মিলে 1100 টাকা বেশি দিয়েছে। ওই 1100 টাকা বেশি আগে মাইনাস করো, যেটা পড়ে থাকবে সেই টাকাটা তিনজনে মিলে সমান ভাগে দিয়েছে। তাহলে প্রত্যেকে 1200 টাকা করে কিন্তু দিয়েইছে। আমি দেখলাম মিনিমাম দিয়েছে কিশোর 1200 টাকা, কিন্তু কিশোর যা টাকা দেবে সংযোগ তার থেকে 300 টাকা বেশি দেবে, তাহলে 1200 প্লাস 300 1500 টাকা সংযোগ দিয়েছে। এবং 1200 টাকা কিশোর দিয়েছে, তার তুলনায় 800 টাকা বেশি, 1200 প্লাস 800 2000 টাকা কিরণ দিয়েছে। বুঝে গেছে? তাহলে এদের ইনভেস্টমেন্টের রেশিও কত? ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে এইটা। আমরা জানি সমান সময়ে যদি ব্যবসায় ইনভেস্ট করা যায় তাহলে প্রফিটের রেশিও হবে এইটা। বুঝে গেছে? তার কারণ হচ্ছে প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এই টাইমটা যদি ফিক্স থাকে তাহলে প্রফিটের রেশিও আর ইনভেস্টমেন্টের রেশিওটা সমান হয়। তাই এখানে ইনভেস্টমেন্টের রেশিও যদি এটা হয় তাহলে প্রফিটের রেশিও হবে 12:15:20। বোঝা যাচ্ছে? এবার দেখো 1410 টাকা লাভ হয়েছে, চেয়েছে কিরণ কত পেয়েছে? 1410 টাকা লাভ হয়েছে, কিরণের ভাগে পড়ছে 20, কতর মধ্যে? 20 প্লাস 15 35 প্লাস 12 47 মধ্যে কিরণ পাবে 20, তাহলে 1410 মধ্যে কত পাবে? বোঝা যাচ্ছে? এখান থেকে এটা কাটলে আসছে 30, তাহলে কিরণ পাবে 600 টাকা, যেটা অপশন নাম্বার 4 আছে। 37কে এমন দুটি অংশে ভাগ করা হলো যাতে প্রথম অংশের 5 গুণ এবং দ্বিতীয় অংশের 11 গুণের সমষ্টি 227 হয়। দেখো এক্ষেত্রে অপশন ধরে করাটাই বেস্ট। এটা প্রথম অংশ, এটাকে আমি 5 দিয়ে গুণ করব, প্লাস এটা হচ্ছে দ্বিতীয় অংশ, তাকে আমি 11 দিয়ে গুণ করব, করলে 227 আসবে। জাস্ট অপশন চেক কর। আমি যদি এইটাকে দেখি, প্রথম অংশ হচ্ছে 30, দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ মেলাতে হবে, এটাকে 30কে 5 দিয়ে গুণ করো, দ্বিতীয় অংশ 7, 7কে 11 দিয়ে গুণ করো, কত আসছে? এটা 150, এটা 77, 150 আর 77 যোগ করলে 227 আসছে, তাহলে এটা হবে উত্তর। জাস্ট অপশন থেকে ক্যালকুলেশনটা করে নাও। দুই প্রকার চিনি একত্রে একটি নির্দিষ্ট অনুপাতে মেশানো হলো। মিশ্রণের প্রতি কেজির মূল্য ভালো চিনির প্রতি কেজি মূল্যের চেয়ে 0.50 টাকা কম এবং খারাপ চিনি থেকে 0.75 টাকা বেশি। ভালো চিনি ও খারাপ চিনি কি অনুপাতে মেশানো হয়েছিল? এক্ষেত্রে একটা কথা বলি, যারা এই বইটা নিয়েছিলে সেখানেও দেখবে এর উত্তরটা কিন্তু একটু ভুল দেওয়া আছে, আমি এটা পরে আসছি। দেখো এক্ষেত্রে আমি মনে করছি যে A কেজি ভালো চিনি নেওয়া হয়েছে এবং B কেজি খারাপ চিনি নেওয়া হয়েছে। আমি এটা অ্যালিগেশন প্রসেসও করাতে পারতাম, আমি অ্যালিগেশন প্রসেসে যাচ্ছি না, অনেকেই অ্যালিগেশন প্রসেসটা একটু সমস্যা হয়, তাই সিম্পল প্রসেসটা দেখো, এটা খুব তাড়াতাড়ি হবে। A কেজি ভালো চিনির সঙ্গে B কেজি খারাপ চিনি মেশানো হয়েছে। আর কি আমি ধরছি যে এই দুজনকে মেশানোর পরে যে মিশ্রণটা আসছে সেই মিশ্রণের প্রতি কেজির মূল্যটা আমি x ধরে নিচ্ছি, x টাকা পার কেজি, এটা আমি ধরে নিলাম। বোঝা যাচ্ছে? এবারে দেখো বলেছে মিশ্রণের প্রতি কেজির মূল্য ভালো চিনির প্রতি কেজির মূল্যের চেয়ে 0.5 টাকা কম, অর্থাৎ মিশ্রণের মূল্য যদি x টাকা হয়, ভালো চিনির মূল্য হবে প্রতি কেজিতে x প্লাস 0.50 টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম হবে এইটা। বোঝা যাচ্ছে? ভালো করে লাইনটা পড়ো, যে ভালো চিনির প্রতি কেজির মূল্যের চেয়ে 0.50 টাকা কম, এই মূল্যটা যেটা মিশ্রণের মূল্য আছে এইটার মূল্য এখানকার থেকে কম, তার মানে এখানকার চেয়ে মূল্য বেশি এখানে হবে। বোঝা যাচ্ছে? একই রকম ভাবে খারাপ চিনির থেকে 0.75 টাকা বেশি, অর্থাৎ এইটা বেশি, খারাপের থেকে এইটা বেশি, তাহলে এটার থেকে খারাপটা কম হবে, খারাপের মূল্য হবে প্রতি কেজিতে x মাইনাস 0.75 টাকা কেজিতে। বোঝা যাচ্ছে? এবারে দেখো যখন কিনছি A কেজি ভালো চিনি কিনেছি, প্রতি কেজির মূল্য কত দেখছো? প্রতি কেজির মূল্য x প্লাস 0.50 প্রতি কেজির মূল্য, তাহলে A কেজির মূল্য এইটা। B কেজি খারাপ চিনি কিনছে, B কেজি খারাপ চিনির মূল্য কত হবে? প্রতি কেজির মূল্য হচ্ছে x মাইনাস 0.75, B কেজির মূল্য B দিয়ে গুণ করব, তাহলে মোট মিশ্রণের মূল্য হলো এইটা।
কিন্তু আমি জানি মিশিয়েছি যখন এ কেজি আর বি কেজি মিশিয়েছি, অর্থাৎ মোট মিশ্রণ এইটা এত কেজি, প্রতি কেজি মিশ্রণের মূল্য হচ্ছে x টাকা, তাহলে এত কেজির মূল্য হবে, একে আমি x দিয়ে গুণ করলাম। বোঝা গেছে? এটাও মোট মিশ্রণের মূল্য, এটাও মোট মিশ্রণের মূল্য, যেহেতু এখানে a আর b কেজি মিশিয়েছি এবং সেই মিশ্রণের মূল্য x। ক্যালকুলেশন বেশি সমস্যা হবে না। এটা দেখো, এখান থেকে আমি ax করছি, এখান থেকে a ইন্টু 0.50 আমি রাখছি, এখান থেকে bx আসছে এবং এখানে আমি b ইন্টু 0.75 রেখে দিলাম। এখানে ব্র্যাকেটটা যাই আমি খুলবো, ax প্লাস bx আসবে, এই ax কেটে গেল, এই bx কেটে গেল, তাহলে আমি বলবো a ইন্টু 0.50 ইজ ইকুয়াল টু b ইন্টু 0.75। এটাকে জাস্ট দশমিক তুলে নাও, 25 দিয়ে কাটো, তাহলে a বাই b এটা আসবে 3/2। তাহলে ভালো চিনি যদি 3 হয়, খারাপ চিনি হচ্ছে 2, কারণ ভালো চিনি a কেজি নিয়েছি, খারাপ চিনি b কেজি নিয়েছি। এখানে ভালো ইস টু খারাপের রেশিও চেয়েছে। বুঝে গেছে? ভালো দেখতে পাচ্ছি 3, খারাপ 2, তাহলে উত্তর হবে 3:2। যারা বইটা নিয়েছো, আবার একটা কথা, কয়েকটা মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক, সেটাকে ঠিক করে নাও। যে 3:2 ভালো ইস টু খারাপ, এটা অরিজিনাল অ্যান্সার হবে, কিন্তু বই যেটা আছে সেই বইতে এই উত্তরটা দেয়া আছে অপশন নাম্বার 2, এইটা হবে না। অপশন 2 আছে, এটা কিন্তু হবে না, উত্তর হবে অপশন নাম্বার 3, 3:2। একটু কারেকশন করে নিই। কোনো বস্তু 18% ছাড় দেওয়ার পরে 492 টাকায় বিক্রি করা হলো। যদি ছাড় না দেওয়া হতো তবে বস্তুটি বিক্রি করে 20% লাভ হতো, বস্তুটির ক্রয় মূল্য কত? দেখো, যখন ছাড় দিই তখন কি হয়, ধার্য মূল্য বা মার্ক প্রাইসের উপর আমরা ছাড় দিই। আমি যদি মার্ক প্রাইস 100% ধরি, আমি বিক্রি করছি 18% ছাড় দিই, অর্থাৎ 100 থেকে 18 বাদ দিলে 82%-এ বিক্রি করছি। কিন্তু এই যে 82%-এ বিক্রি করছি মানে কি, মার্ক প্রাইসের 82%-এ আমি বিক্রি করছি। খেয়াল রেখো, মার্ক প্রাইসের 82%-এ আমি কিন্তু বিক্রি করছি। ওরা বলছে বিক্রয় মূল্য 492 টাকা, তাহলে মার্ক প্রাইসে 82% আমি বিক্রি করছি, প্রশ্ন বলছে এটার মান 492 টাকা। এটাকে আমি 6 দিয়ে কাটতে পারি, তাহলে মার্ক প্রাইসের 1% এর ভ্যালু হচ্ছে 6, মার্ক প্রাইসের 100% এর ভ্যালু কত? আমি বলবো এটাকে 100 দিয়ে গুণ করছি, মানে এটাকেও 100 দিয়ে গুণ করে সেটা হবে 600 টাকা। তাহলে আমি এখান থেকে মার্ক প্রাইসটা পেয়ে গেলাম 600 টাকা, অর্থাৎ ধার্য মূল্য 600 টাকা। এবারে দেখো, যখন বিক্রি করছে, আর একবার যদি ছাড় না দেওয়া হয় তাহলে বস্তুটি বিক্রি করে 20% লাভ হবে। আমাকে বললো লাভ কার উপরে হয়? কস্ট প্রাইসের উপর। আমি যদি কস্ট প্রাইস 100% ভাবি, তাহলে আমি লাভ করব 20%-এ, তাহলে বিক্রি করব 120%-এ। এই যে বিক্রয় মূল্য মানে কি, কস্ট প্রাইস যাওয়া আছে তার 120%-এ আমি বিক্রি করছি। বোঝা গেছে? আমি ছাড় না দিয়ে, যখন ছাড় দিচ্ছি না তখন 20% লাভ হচ্ছে, অর্থাৎ আমি বিক্রি করছি কস্ট প্রাইসের 120%-এ। বোঝা গেছে? এবার দেখো, আমি যখন বিক্রি করছি, ছাড় দিচ্ছি না, মানে যে টাকায় কিনেছি আর যে টাকায় মার্ক প্রাইস আছে এই দুটোর মধ্যে ক্যালকুলেশন হবে। আমি যে টাকায় কিনি না কেন, আমি বিক্রি করব যেটা ধার্য মূল্য দেওয়া আছে তাতে, তার কারণ আমি কোনো রকম ছাড় দেবো না। তাহলে আমি দেখছি যে কস্ট প্রাইসের 120%-এ বিক্রি করছি, কিন্তু আমাকে বিক্রি করতে হবে ধার্য মূল্যে যদি আমি ছাড় না দিই, তাহলে কস্ট প্রাইসের 120%-এর মান হবে 600 টাকা। বোঝা যাচ্ছে? ধার্য মূল্যে বিক্রি করেছে বলে এই ধার্য মূল্যের ভ্যালুটাই হবে কস্ট প্রাইসের 120%। তাহলে আমি যদি এখান থেকে কাটি 1%-এর ভ্যালু হবে 5, তাহলে কস্ট প্রাইসের 100%-এর ভ্যালু কত, অর্থাৎ ক্রয় মূল্যটা কত? এটাকে 100 দিয়ে গুণ করেছি, মানে এটাকেও 100 দিয়ে গুণ করে আমি বলবো কস্ট প্রাইস হচ্ছে 500 টাকা, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।